বেঙ্গলি ম্যাথ স্টেশনে সকলকে স্বাগত। আজ আমরা পূর্ণবর্গ সংখ্যা সংক্রান্ত মোট 8টা অঙ্ক করব, যা বিগত বছরে রেল, পিএসসি, ডাব্লিউবিপি, এসএসসি ইত্যাদি পরীক্ষায় এসেছে এবং প্রতিটি পরীক্ষায় এই ধরনের মিনিমাম একটা অঙ্ক অবশ্যই থাকবে। পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক কম সময়ের মধ্যে মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করব সেটা দেখব। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে আমরা কী কী অঙ্ক করব সেটা একবার দেখে নিই। দেখো, ফার্স্ট অঙ্কে কী আছে, 306452 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা এই অপশনগুলো যোগ করে তারপরে এই সংখ্যাটা সেই সংখ্যাটা যদি বর্গমূল বার করি তাহলে কত সময় লাগবে? অনেক সময় লাগবে। এটা যদি না হয় তাহলে পরের অপশন টেস্ট করতে হবে, তারপরে পরের স্টেপ, তারপরে পরের অপশন টেস্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অনেক টাইম লাগবে, অতটা সময় পরীক্ষার হলে থাকবে না। এবার দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্নে কী বলছে, 2600 সংখ্যাটির সাথে কত যোগ করলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই অঙ্কটা করতেও আমাদের ওই 5 থেকে 10 সেকেন্ডই সময় লাগবে এবং এই যে জায়গা রাখা আছে এই জায়গা যথেষ্ট এবং এর থেকে কম জায়গা লাগবে। তোমরা অঙ্ক যখন করবে তখন দেখতেই পাবে। 3 নম্বর প্রশ্নে কী বলছে, 4750 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, 998*6 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হলে স্টারের মান কত। দেখো, এগুলো সব অঙ্ক কিন্তু তোমাদের চেনা, এই ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো এবং পরীক্ষা আসে তোমরা জানো। তাহলে এগুলোকে সহজভাবে কিভাবে করব সেটাই কিন্তু আজকে শিখব। 5 নম্বর প্রশ্ন কি বলছে, 680621 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, 9909 সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা যখন করব তখন দেখবে কোনো জায়গায় লাগবে না অঙ্কটা করতে। 7 নম্বর প্রশ্ন কি বলছে, 18265 এর থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 8 নম্বর অঙ্ক দেখো, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 ক ছাপা হলো, ক এর মান কত। দেখো, এই অঙ্কটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসছিল, অনেকেই কিন্তু করতে পারেনি, আমার কিছু স্টুডেন্ট যারা আছে তারাও করতে পারেনি। তো দেখো, আজকে আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করব সেটা কিন্তু আজকে তোমরা সবাই শিখতে পারবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, সবার প্রথম পূর্ণবর্গ সংখ্যার যে স্পেশাল কোয়ালিটি আছে বা পূর্ণবর্গ হতে গেলে যা যা একটা সংখ্যার যা যা কোয়ালিটি লাগে সেগুলো আমাদের আগে জানতে হবে। তো সেগুলো যখনই আমরা জানতে পারবো তারপরে এই অঙ্কগুলো দেখবে তোমরা কত সহজে করতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা মোট 6টা নিয়ম শিখব, যে নিয়মগুলো শেখার পর আমরা এই অঙ্কগুলো অনায়াসে করতে পারবো। এবার দেখো কি কি নিয়ম আছে। দেখো, 1 নম্বর নিয়ম, মানে এই জিনিসটা তোমাদের মেনে নিতে হবে যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে এটা সংখ্যাটা দেখে তুমি কোনোদিন বুঝতে পারবে না। দেখো, এখানে কি আছে, কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে মানে কাটা, মানে কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে কি না তুমি দেখে কোনোদিন বুঝতে পারবে না যতক্ষণ না তুমি সেই সংখ্যাটার বর্গমূল করবে। বুঝতে পারছো? এবার কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে না এটা তুমি সংখ্যাটা দেখে বলতে পারবে। কিভাবে বলতে পারবে? দেখো, প্রথম নিয়মে কি বলছি আমরা, কোনো সংখ্যার শেষে 2, 3, 7, 8 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না, এটা আমরা ডেফিনেটলি বলতে পারবো। বুঝতে পারছো? দেখো, কোনো সংখ্যার শেষে যদি 1 থাকে তার যদি স্কোয়ার করা হয় তাহলে 1 হবে, যে সংখ্যাটা পাওয়া যাবে তার ইউনিট ডিজিট 1 থাকবে। তেমনি 2 স্কোয়ার যদি করা হয় তাহলে 4, 3 স্কোয়ার থাকলে 9, 4 স্কোয়ার থাকলে 6, 5 স্কোয়ার থাকলে 25, 6 স্কোয়ার থাকলে 6, 7 স্কোয়ার থাকলে 9, 8 স্কোয়ার থাকলে 4, 9 স্কোয়ার থাকলে 1, 10 স্কোয়ার থাকলে 0 হয়। তাহলে তোমরা বলবে পূর্ণবর্গ হতে গেলে ইউনিট ডিজিটে অবশ্যই 1, 4, 9, 5, 6। এরপর দেখো আবার এইটাই রিপিট আসছে, তার মানে এই 1, 4, 9, 5, 6, 0 থাকতেই হবে। কোনো সংখ্যার শেষে 1, 4, 9, 5, 6, 0 এইগুলোর ভেতরে যে কোনো একটা থাকতেই হবে, তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। মানে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ইউনিট ডিজিটে অবশ্যই 1, 4, 9, 5, 6, 0 এদের মধ্যে যে কোনো একটা থাকবেই থাকবে। সবাই জানো এটা। কিন্তু কোনো সংখ্যার শেষে যদি মনে করো 2, 3, 7, 8 থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না, তুমি পরিষ্কার মানে 100% শিওর হয়ে বলতে পারবে। বোঝা যাচ্ছে? এবার দেখো, কোনো সংখ্যা মনে করো একটা সংখ্যা হচ্ছে 36। দেখো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর শেষে কত আছে? 6 আছে, তাই না? তেমনি আরেকটা সংখ্যা দেখো, মনে করো 49, তাহলে এটাও কি এটা আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে এদের মধ্যে যে কোনো একটা ডিজিট থাকবেই।
এবার এদের মধ্যে যে কোনো একটা ডিজিট থাকলেই সেটা যে পূর্ণবর্গ সংখ্যা হবে এমন মানে নেই। যেমন মনে করো 136, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। যেমন মনে করো 149, এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে এদের মধ্যে যদি কেউ থাকে ইউনিট ডিজিটে, সেটা যে পূর্ণবর্গ হবেই এটা তুমি কোনোভাবেই বলতে পারো না। কিন্তু যদি মনে করো একটা সংখ্যার শেষে এরকম 2 আছে, তাহলে তুমি এটা বলতেই পারবে যে এই সংখ্যাটা কোনোদিন পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ যারই বর্গ করি না কেন শেষে 2 হয় না। তেমনি একইভাবে কোনো সংখ্যার শেষে মনে করো 3 আছে, তাহলে তুমি বলতে পারবে যে এই সংখ্যাটা কোনোভাবেই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, কারণ কোনো সংখ্যার বর্গ করলে শেষে 3 মানে ইউনিট ডিজিটে 3 থাকবে না। বোঝা যাচ্ছে? তাহলে এটা আমার ফার্স্ট নিয়ম। 2, 3, 7, 8 থাকলে কোনো সংখ্যার শেষে যদি 2, 3, 7, 8 থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। এবার আমরা যাব 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মে কি বলছে? 6 দিয়ে কোনো সংখ্যা শেষ হলে 6-এর আগে জোড় সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তা দেখো, তোমরা একটু ভালোভাবে যদি ভাবো, এই জিনিসগুলো খেয়াল করনি হয়তো আগে কোনো দিন। 4 স্কোয়ার দেখো কত হয়? 16, তাই তো? আচ্ছা, 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার হয় 36। আর 14 স্কোয়ার 196। আর 16 স্কোয়ার 256। তোমরা কি খেয়াল করেছো যে এগুলো এই 16, 36, 196, এই 256 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আর এরা শেষ হচ্ছে কি দিয়ে? 6 দিয়ে। কিন্তু দেখো 6-এর আগে কি আছে? 1 আছে এখানে। 6-এর আগে কি আছে? 6-এর আগে 3 আছে। 6-এর আগে কি আছে? 6-এর আগে 9 আছে। 6-এর আগে 5 আছে, ঠিক কি না? তা দেখো, প্রতিবার যদি 6 দিয়ে কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষ হয় তার আগে অবশ্যই 1, 3, 9, 5 মানে বিজোড় সংখ্যা থাকবে। এবার যদি কোনো সংখ্যা 6 দিয়ে শেষ হলো এবং তার আগে তুমি দেখলে জোড় সংখ্যা আছে, তাহলে তুমি বলতে পারবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। যদি মনে করো এরকম একটা সংখ্যা থাকে 3, 4, 5, 7, 6, তাহলে দেখো 6 আছে, তার আগে বিজোড় সংখ্যা আছে, তুমি বলতে পারো এটা পূর্ণবর্গ হতে পারে। কিন্তু তুমি যতক্ষণ না এর বর্গমূল করবে তুমি বলতে পারবে না যে এটা পূর্ণবর্গ হবে কিনা। কিন্তু যদি মনে করো 3, 4, 5, 8, 6 আছে, তুমি শিওর বলতে পারবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে না, কারণ এটা শেষে 6 আছে এবং তার আগে জোড় সংখ্যা আছে। আর যদি 6 দিয়ে শেষ হয় তার আগে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হতে পারে না। এটা তোমরা দেখে আসছো। তাহলে এটা আমাদের গেল কি? দ্বিতীয় নিয়ম। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম দেখো, 5 দিয়ে কোনো সংখ্যা শেষ হলে 5-এর আগে 2 না থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। মানে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ হয় তাহলে তার শেষে অবশ্যই 25, মানে কি 5 দিয়ে শেষ হলে ওই লাস্টের দুটো ডিজিট 25 হবে। বুঝতে পারছো? যেমন দেখো, মনে করো 5 স্কোয়ার। 5 স্কোয়ার কত? 5 স্কোয়ার 25। এবার 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225। এবার 25 স্কোয়ার কত? 625। দেখো তো, প্রতিবারই 5 দিয়ে শেষ আসছে তো, তার আগে 2 আসছে। এবার যদি 2-এর জায়গায় অন্য কিছু সংখ্যা আসতো তুমি বলতে পারতে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। বোঝা যাচ্ছে? মনে করো একটা সংখ্যা আছে এরকম 3, 4, 5, 2, 5। দেখো শেষে 5 আছে, তার আগে 2 আছে। এবার এই সংখ্যাটা পূর্ণবর্গ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যদি কোনো সংখ্যা এরকম থাকে 3, 4, 5, 3, 5, তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি এটা দেখেই বলে দেবে যে এটা পূর্ণবর্গ হতে পারে না, ঠিক কি না? কারণ এই 5-এর আগে 2 না থাকলে সেই সংখ্যা আমি ভাববই না যে এটা পূর্ণবর্গ হতে পারে। যেহেতু 5-এর আগে 3 আছে, আমি 100% শিওর এই সংখ্যাটা কোনো দিন পূর্ণবর্গ হতে পারে না। বোঝা যাচ্ছে? তাহলে এটা গেল আমাদের কি? 3 নম্বর নিয়ম। এবার দেখবো 4 নম্বর নিয়ম। 4 দিয়ে কোনো সংখ্যা শেষ হলে 4-এর আগে বিজোড় সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। এই কথার মানে কি? দেখো, আমরা জানি কত? 8 স্কোয়ার কত? 64, তাই তো? 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার 144। 18 স্কোয়ার কত? 324। 22 স্কোয়ার কত? 484, তাই তো? দেখো, প্রতিবার যদি 4 দিয়ে শেষ হয়, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা, 4 দিয়ে শেষ হচ্ছে তো, তার আগে কে আছে? এখানে 6, এখানে 4, এখানে 2, এখানে 8, ঠিক কি না? তাহলে দেখো, যখনই 4 দিয়ে শেষ হচ্ছে তার আগের সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হচ্ছে। এবার যদি তুমি দেখো যে 4-এর আগে 4 দিয়ে শেষ হচ্ছে কোনো সংখ্যা, কিন্তু তার আগে বিজোড় সংখ্যা আছে, তাহলে তুমি বলতে পারবে যে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। এবার দেখো, কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে 3, 4, 5, 6, 4, দেখো 4 দিয়ে শেষ হচ্ছে, জোড় সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতেও পারে, নাও হতে পারে। যতক্ষণ না আমরা এর বর্গমূল করে দেখব ততক্ষণ বুঝতে পারবো না। কিন্তু যদি এরকম থাকে 3, 4, 5, 7, 4,
তাহলে তুমি এটা 100% শিওর হয়ে বলতে পারবে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। দেখো কত সহজ নিয়ম, কিন্তু সহজভাবে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবে। এবার দেখো 5 নম্বর নিয়ম, কোনো সংখ্যার শেষে বিজোড় সংখ্যক 0 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। মানে কি? দেখো তোমরা 10 স্কোয়ার কত হয়? 10 স্কোয়ার কত হয়? 100 হয় তো? আচ্ছা, 100 স্কোয়ার আবার কত হয়? 1-এর পর 4টে শূন্য হয়। আবার 1000 স্কোয়ার কত হয়? 1-এর পর 6টা শূন্য হয়। হলো। আবার মনে করো 20 স্কোয়ার, 20 স্কোয়ার কত হয়? 400 হয়। আবার মনে করো 150 স্কোয়ার, তাহলে কত হবে? 225, 0 0। দেখো যখনই 0 দিয়ে শেষ হচ্ছে তাহলে দুটো দুটো করে, দেখো জোড়া জোড়া করে 0 হচ্ছে। এখানে দেখো 2টো 0, এখানে 4টে 0, এখানে 6টা 0, এখানে 2টো 0, এখানে 2টো 0। মানে কি 3টে 0 বা 5টা 0 তুমি যাই গুণ করো না কেন আনতে পারবে না। যদি একই সংখ্যা গুণ করো যাদের শেষে 0 আছে, তা তুমি শেষে গুণ করে কোনোদিন 3টে 0 বা 5টা 0 বা বিজোড় সংখ্যক 0 তুমি আনতে পারবে না। তাহলে মনে করো কোনো একটা সংখ্যা আছে এরকম 3 7 5 2 6 0 0, তাহলে এই সংখ্যাটা যখনই দেখবে যে শেষে 2টো 0 আছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে। কিন্তু আমি আগেও বলেছি যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে কি না সেটা যতক্ষণ না আমরা বর্গমূল করবো বুঝতে পারবো না। কিন্তু কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে না এটা সংখ্যাটা দেখেই আমরা বুঝতে পারবো। মনে করো কোনো সংখ্যা এরকম দেওয়া আছে 3 7 5 2 6 0 0 0। দেখো তুমি যখনই দেখবে শেষে 3টে 0 আছে, তুমি চোখ বুঝে বলে দেবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। বুঝতে পারছি তো? তারপর দেখো লাস্ট নিয়ম, 6 নম্বর নিয়ম কি? কোনো সংখ্যার ডিজিট সাম 2 3 5 6 8 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। এবারে তোমরা বলবে যে ডিজিট সাম কি? ডিজিট সাম কি? অনেকেই তোমরা এই ডিজিট সাম সম্পর্কে জানো বা অনেকে জানো না। ডিজিট সাম হচ্ছে, দেখো মনে করো 3 4 5 7 8 এরকম একটা সংখ্যা আছে। তাহলে ডিজিট সাম হচ্ছে এর যে যতগুলো ডিজিট আছে এদের সবাইকে যোগ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা ডিজিট পাই। দেখো কিভাবে করতে হয়। 4 আর 3 কত? 7, 7 আর 5 কত? 12, 12 আর 7 হচ্ছে কত? 19, 19 আর 8 27। তাহলে এদের যদি সবাইকে যোগ করি, এই ডিজিটগুলো সবাইকে যদি যোগ করি কত হবে? 27। এবার দেখো এদের দুটো ডিজিট আছে, এদের যদি আবার যোগ করি, এদের যদি আবার যোগ করি তাহলে কত হবে? 9। তাহলে এই সংখ্যাটার ডিজিট সাম হচ্ছে 9। বুঝতে পারছি? আবার একইভাবে মনে করো একটা সংখ্যা আছে এরকম 7 8 5 4 4। তাহলে এদের যদি যোগ করো দেখবে 8 সাথে কত? 15, 15 পাচ্ছে 20, 20 আর 4 24 আর 4 28। তাহলে 28 এটা হচ্ছে। এদের যদি আবার যোগ করি তাহলে হচ্ছে 10। আবার এদের যদি আবার যোগ করি তাহলে কত হবে? 1। তাহলে এই 1 হচ্ছে এই সংখ্যাটার ডিজিট সাম। এবার কোনো সংখ্যাটা বড় একটা সংখ্যা দেওয়া আছে মনে করো, এবং তাদের ডিজিট সাম যোগ করে দেখলে তোমরা 2 3 5 6 8 এদের মধ্যে হচ্ছে, তাহলে তোমরা বলতে পারবে যে এই সংখ্যাটা শিওর এটা পূর্ণবর্গ হবে না। ঠিক আছে? এবার মনে করো তোমার সামনে এরকম একটা অঙ্ক আছে 2 1 1 6 এরকম একটা সংখ্যা আছে। তাহলে এদের যদি যোগ করে দেখবে 2 3 4 6 4 10, এদের যদি যোগ করি তাহলে কত হবে? 1। দেখো এই 2 3 5 6 8-এর ভেতরে আসেনি, 1 এসছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতেও পারে। কিন্তু আমরা আগেও বলেছি পূর্ণবর্গ হবে কিনা সেটা যতক্ষণ না বর্গমূল করবো ততক্ষণ বুঝতে পারবো না। কিন্তু মনে করো কোনো সংখ্যা এরকম আছে 2 1 2 2 3, এদের যদি যোগ করি দেখো 2 আর 3, 3 আর 2 5, 5 আর 3 8। তাহলে যখনই দেখছো যে যোগফল কত এসছে? 8 এসছে, মানে ডিজিট সাম 8 এসছে, তুমি বলতে পারো এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না, একদম 100% শিওর। তাহলে এই 6টা নিয়ম যদি আমরা শিখে নিতে পারি একবার, তাহলেই অঙ্ক দেখবে আমাদের ইজি হয়ে যাচ্ছে এবং সহজেই মানে মুখে মুখে আমরা অঙ্ক করতে পারছি। এবার অঙ্কে আসবো। দেখো 1 নম্বর প্রশ্ন, 306452 সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? আমরা কি করব? অপশন টেস্ট করব। মনে করো এই সংখ্যাটার সঙ্গে তো যোগ করব, এবার এই অপশনটা যোগ করছি। দেখো ভালো করে বুঝবে, এই 306452 সঙ্গে আমরা এই 460 যোগ করছি, 460 যোগ করে নিলাম। তাহলে কত পাচ্ছি? দেখো যোগ করার পর আমরা ইউনিট ডিজিটে কত পাচ্ছি? 2 পাচ্ছি। তোমরা মুখোমুখি করতে পারতে যে এটা 2 আর একে 0 যোগ হলে 2 হবে। তাহলে ইউনিট ডিজিটে যদি 2 থাকে তাহলে সেই সংখ্যা কোনোদিন পূর্ণবর্গ হতে পারে না। আমরা 1 নম্বর রুল থেকেই দেখেছিলাম। তাহলে এই যোগটা করার দরকার নেই, আমাদের এই অপশন কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। বুঝতে পারছো তো? এবার দেখো অপশন বি, তার মানে এইটা
যদি যোগ করি তাহলে কি হবে, 306452 এর সঙ্গে যোগ করব 462, তাই দেখো 4 4 5 11 1 হাতে হলো 1, 4 4 18 9 6 0 3। দেখো ভালো করে শেষে 4 আছে, আমরা জানি শেষে 4 থাকলে সেটা পূর্ণবর্গ হতে পারে, কিন্তু আমরা জানি যে যদি 4 দিয়ে কোনো সংখ্যা শেষ হয় তার আগে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হতে পারে না, হতে পারে না। 4-এর আগে অবশ্যই জোড় সংখ্যা থাকতে হবে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, বোঝা যাচ্ছে? তাহলে এই বি অপশন আমাদের কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, বুঝতে পারছো? এবার অপশন সি দেখো, 306452 সঙ্গে আমরা যদি 464 যদি যোগ করি তাহলে 4 আর 2 6, 6 আর 5 11 1 9 6 0 3। তাহলে দেখো শেষ ডিজিটটা 6 আছে, তাই না? আমরা কি জানি 6-এর আগে সবসময় বিজোড় সংখ্যা হয় যদি সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়, আর যদি এখানে জোড় থাকতো তাহলে এটাও কাটা হয়ে যেত কিন্তু। তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে, কিন্তু পূর্ণবর্গ হবে কি না ততক্ষণ না বুঝতে পারবো যতক্ষণ না আমরা এটার বর্গমূল করব। তাহলে আমরা এটাকে আমাদের অপশন হিসেবে রাখছি, এখনও শিওর যেহেতু অ্যান্সার পাইনি। তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে, ঠিক, এটা আমার অ্যান্সার হতে পারে। এবার 4 নম্বরটা, যে 4 নম্বর অপশন যদি আমরা টেস্ট করি তাহলে দেখো কি পাবো, দেখো 466 যোগ করতে গেলে প্রথমেই দেখো ইউনিট ডিজিটে কত পেয়ে যাচ্ছে, 8 পেয়ে যাচ্ছে। তাহলে কোনো সংখ্যার শেষে যদি 8 থাকে তাহলে সেই সংখ্যা তো পূর্ণবর্গ হতে পারে না, তাহলে এই অপশন আমাদের কাটা হয়ে যাবে। তাহলে তোমরা বলতে পারবে যে অবশ্যই অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। তুমি সাইডে এটার বর্গমূল করে দেখতে পারো যে এটার বর্গমূল করা যায় কিনা, অবশ্যই বর্গমূল করা যাবে, যেহেতু এই 3টে অপশন বর্গমূল করা যাচ্ছে না, বুঝতে পারছো? তাহলে পরীক্ষা এই ধরনের অঙ্ক দেবে, দেখবে সহজেই অঙ্ক হয়ে যাচ্ছে। এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলছে, 2600 মানে এই 2600 সংখ্যাটির সাথে কত যোগ করলে সেটি পূর্ণবর্গ হবে। দেখো এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কি পাবো, সংখ্যাটা 2603 পাবো না? এবার কোনো সংখ্যার শেষে যদি 3 থাকে তাহলে সেই সংখ্যা তো পূর্ণবর্গ হতে পারে না, তাহলে আমার অপশন হয়ে গেল এ, কাটা হয়ে গেল, বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার যদি 9 যোগ করি তাহলে কি হবে, 2609 হবে। তাহলে এই সংখ্যাটা দেখো শেষে 9 আছে, তার মানে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, ঠিক। আর এখানে কোনো ভেরিয়েশন নেই, তাহলে এইটা আমি বলতে পারছি না এটা পূর্ণবর্গ কিনা, কিন্তু হতে পারে, তাহলে এটাকে আমি আপাতত রাখছি। এবার দেখো যদি 1 যোগ করি তাহলে কি হবে, 2601। তাহলে দেখো এটা শেষে 1 আছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে। এবার 5 যদি যোগ করি তাহলে কি হবে, 2605। আমরা দেখো আমরা জেনেছি যে 5 দিয়ে শেষ হলে তার আগে অবশ্যই কি থাকতে হবে, 2 থাকতে হবে, তাহলে এটা তো 05, তাহলে আমার অপশন ডি কাটা, বুঝতে পারছো? তাহলে দেখো কত সহজে আমরা এ আর ডি দুটো অপশন বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কাছে আছে বি আর সি। এবার দেখো আমরা আরেকটা নিয়ম কি শিখেছিলাম, ডিজিট সাম, মানে এদের সবাইকে যোগ করে দেখতে হবে কত হয়। দেখো এই 6 আর 2 কত, 6 আর 2 8, 8 আর 9 17, তাই তো 17, আর 1 আর সাথে যোগ করলে কত হবে, 8। তাহলে এদের ডিজিট সাম হচ্ছে, এই 2609 এর ডিজিট সাম হচ্ছে 8। দেখবে তোমরা যদি আরেকবার দেখো যে কোনো সংখ্যার ডিজিট সাম যদি 2 3 5 6 8 হয় তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে না। তার মানে বলতেই পারছো তুমি এই সংখ্যাটা মানে 9 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাহলে আমাদের এই অপশনটাও কাটা হয়ে যাবে। তাহলে অবশ্যই আমার অ্যান্সার কত হবে, অপশন নাম্বার সি। এবার তোমরা এই সংখ্যাটার বর্গমূল তোমরা এখানে করে দেখতে পারো, দেখবে এটার বর্গমূল করা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে। কত সময় লাগছে, খুব কম সময়ের ভেতরে করতে পারছি আমরা অঙ্ক। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 4750 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে কি এদের বিয়োগ করে দেখতে হবে যদি সংখ্যাটা পূর্ণবর্গ হয় কিনা। দেখো 4750 থেকে অপশন নম্বর এ টেস্ট করছি আগে, 126 যদি বিয়োগ করি তাহলে কি হবে, এখানে 4 পাবো, আর এখানে কত পাবো, 3 কত দিলে 5, 2 দিলে 5, আর এখানে 6 পাবো, এখানে 4 পাবো। তাহলে এই সংখ্যাটা দেখো 4 দিয়ে শেষ, 4-এর আগে আমরা জানি জোড় সংখ্যা থাকে, যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে এইটা জোড় আছে, তাহলে এইটা পূর্ণবর্গ হতে পারে, ঠিক, এটা পূর্ণবর্গ হতে পারে, তাহলে আপাতত এটা রাখছি। এবার 2 নম্বর অপশন টেস্ট করছি। দেখো 4750 থেকে আমরা কত বিয়োগ করছি, 162। দেখো
এবার বিয়োগ করতে গেলে ইউনিট ডিজিটে কত আসছে 8। দেখো এই বিয়োগ ফলটা যেটা বেরোবে তার ইউনিট ডিজিটে কত থাকবে 8 থাকবে, তাহলে এই সংখ্যাটা কোনোদিন পূর্ণবর্গ হতে পারে না। তাহলে অপশন বি আমার কত হয়ে যাবে, কাটা হয়ে যাবে। অপশন বি আমার কাটা হয়ে যাবে, বুঝতে পারছো? এবার দেখো 4750 থেকে যখনই আমরা 210 বিয়োগ দেবো তাহলে কি হবে, শেষে 0 পাচ্ছি আর 4 পাচ্ছি। দেখো আমরা কি বলেছিলাম, বিজোড় সংখ্যক যদি 0 পাই শেষে তাহলে সেই সংখ্যা কোনোদিন পূর্ণবর্গ হতে পারে না। তাহলে এই অপশানটাও আমাদের কাটা হয়ে যাবে, বুঝতে পারছো সবাই তো? এবার দেখো অপশন নাম্বার ডি দিয়ে টেস্ট করবো। এবার 4750 থেকে আমরা কত বিয়োগ করব, 612 বিয়োগ করলে দেখো ইউনিট ডিজিটে আমার 8 আসছে। কোনো সংখ্যার ইউনিট ডিজিটে যদি 8 থাকে তাহলে আমরা তো জানি সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে না। তাহলে এই সংখ্যাটা, তাহলে আমাদের অপশন ডি কোনোভাবেই কিন্তু হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার নিশ্চয়ই এ হবে, বুঝতে পারছো? এইবার যদি মনে করো এরকমভাবে দুটোতেই বেরোলো, এটাতেও মনে করো 8 না বেরিয়ে এমন একটা কিছু বেরোলো যাতে আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা কি করতাম, যে এটার তখন এর ডিজিট সাম করতাম আর এরও ডিজিট সাম করতাম, তারপরে দেখতাম কিছু আলাদা আছে কিনা, তাহলেই একটাকে বাদ দিতে পারতাম, বুঝতে পারছো তো? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে, 998*6 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হলে স্টারের মান কত? দেখো স্টারের জায়গায় আমরা বসিয়ে দেবো, যদি 3 বসাই দেখো তাহলে কি হবে সংখ্যাটা, 99836, তাই তো? আমরা কি জানি 6-এর আগে সবসময় বিজোড় সংখ্যা হয় যদি সেটা পূর্ণবর্গ হতে হয়, তাহলে এটা তো বিজোড়ই আছে, তাহলে আমরা কিছু বুঝতে পারছি না এখনো, তাহলে এটাকে আপাতত রাখছি। এবার যদি 4 বসাই তাহলে দেখো 9, 9, 8, 4, 6, দেখো 6 দিয়ে যদি কোনো সংখ্যা শেষ হয় তাহলে তার আগে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা কোনোদিনই পূর্ণবর্গ হবে না, তাহলে এই অপশান আমার কাটা, মানে এই 4 অপশান আমার কাটা হবে। একইভাবে এই ডি অপশান আমার কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, তাই তো? এই ডি অপশান এখানে 6 আছে। এবার দেখো ডি অপশান আমাদের কাটা হয়ে যাবে। এবার আমার কাছে কি অপশন পড়ে থাকবে, অপশন এ আর সি, তার মানে 3 আর 5-এর ভেতরে স্টারের মান হবে, বুঝতে পারছো? এবার যদি 3 হয় তাহলে এরকম হচ্ছে, এবার এদের ডিজিট সাম বার করো। ডিজিট সাম বার করলে কি হয়, দেখো 9 আর 9 কত, 18, 18 আর 8 কত, 26, 26 আর 3 29, 29 আর 6 হচ্ছে 35, বুঝতে পারছো? 35। এবার এদের যদি যোগ করি তাহলে কত হবে, 8, তাহলে এই যে সংখ্যাটা এর ডিজিট সাম কত হবে, 8 হবে। তোমরা জানো কোনো সংখ্যার যদি ডিজিট সাম 2, 3, 5, 6, 8 হয় তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। তাহলে আমরা বলতে পারি অপশন 3, এই যে অপশন এ, মানে 3 বসালেও কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে না, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, নিশ্চয়ই কী হবে, অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো? তা দেখো কী হবে আমাদের অ্যান্সার, 99856, তাহলে এটি আমাদের অ্যান্সার হবে। এবার 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, 680621 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদের অপশন কি আছে, 4, 5, 6, 8, এটা 8 না, এটা 7 হবে, 7, ঠিক আছে? তাহলে দেখো এবার তোমরা যদি ফার্স্ট অপশন দেখো, 4 যদি এর সঙ্গে যোগ করো তাহলে কি হবে সংখ্যাটা, 680625। এবার দেখো শেষে 5 আছে, তার আগে 2 আছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে, ঠিক আছে? হবে না এই কথা আমরা বলতে পারছি না, হতে পারে সংখ্যাটা। এবার এটাকে আমরা রাখছি। পরের অপশান 5 যদি এর সঙ্গে যোগ করি তাহলে কেমন হয়, সংখ্যাটা এরকম দাঁড়াবে 680626। এবার দেখো আমরা তো জানি যদি কোনো সংখ্যা 6 দিয়ে শেষ হয় তার আগে যদি বিজোড় সংখ্যা না থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে না। এটা কি আছে, এটা জোড় সংখ্যা আছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না, তার মানে এইটা আমার কাটা হবে, মানে অপশান বি আমার কাটা হয়ে যাবে, বুঝতে পারছো? এবার অপশান সি, 6 যদি এর সঙ্গে যোগ করি তাহলে কী হবে, শেষে আমার 680627 হয়ে যাবে। এবার কোনো সংখ্যা শেষে তো 7 থাকতে পারে না, তাহলে এই সংখ্যাটাও কোনোভাবেই পূর্ণবর্গ হতে পারে না, তাহলে এই অপশানটা আমার কাটা হয়ে যাবে। একইভাবে যদি 7 যোগ করি এর সঙ্গে, দেখো 7 যোগ করলেও শেষ ডিজিটটা আমার কী পাবো, 8 পাবো, তাহলে এই অপশানটা আমার কাটা হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার অবশ্যই হবে আমার অপশান এ, এটাই পড়ে আছে একমাত্র, বুঝতে পারছো? তা দেখো কতটা ইজি হচ্ছে। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, 9909 সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এবার দেখো ফার্স্ট অপশানে যদি দেখি 9908,
শেষে 8 আছে, তাহলে এটা কোনোদিন পূর্ণবর্গ হতে পারে না, তাহলে এটা এখানেই কেটে দেবো। এবার দেখো এর শেষে দুটো 0 আছে, তার মানে পূর্ণবর্গ হতে পারে, কিন্তু তার আগে কি আছে, 99 আছে। কোনো দুটো সংখ্যা গুণ করে কি 99 করা যায়? যায় না। তাহলে এটা কোনোদিনই পূর্ণবর্গ হতে পারে না। মনে করো ধরো 400 কীভাবে পূর্ণবর্গ হয়? 20 × 20। তার মানে কি এই 2 আর 2 গুণ করে তো এই 4টা পাচ্ছি। একইভাবে কোনো দুটো সংখ্যা থাকবে যার শেষে 0 আছে, যার শেষে 0 আছে, এদের গুণ করে 99 হওয়ার কথা, কিন্তু ওটা হবে না কোনো দিন। তার মানে এই অপশানটাও আমার কাটা, এটা পূর্ণবর্গ হতে পারে না। তারপরে দেখো শেষে 9 আছে, তাই না? শেষে 9 আছে। এবার এটা পূর্ণবর্গ হতেও পারে, আবার নাও হতে পারে। এবার একটা নিয়ম তোমরা একটুখানি, এটা আমি বলিনি, তাও তোমরা খেয়াল রাখতে পারো। 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার স্কোয়ার, এটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা দেখবে 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার স্কোয়ারে যদি শেষ দুটো ডিজিট কোনো সংখ্যার শেষে না থাকে তাহলে সেই সংখ্যা পূর্ণবর্গ হয় না। দেখো কোনো সংখ্যার শেষে দুটো মানে 99 দিয়ে কোনো সংখ্যা শেষ হয় না, মানে কোনো পূর্ণবর্গ সংখ্যা 99 দিয়ে শেষ হয় না 1 থেকে 24-এর ভেতরে, তার এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। কিন্তু তোমরা কি করতে পারো, এটাকে তোমরা ডিজিট সাম করে নিতে পারো। দেখো 3 9 27, আর 27 আর 8 কত হয়? 27 আর 8 কত? 35 হয়। এবার এদের যদি যোগ করো কত হয়? 8 হয়। তাহলে এর ডিজিট সাম কত? 8। আমরা তো আগেই দেখেছি যদি 2 3 5 6 8 কোনো সংখ্যা ডিজিট সাম হয় সেটা পূর্ণবর্গ হবে না। তাহলে এইটাও আমার কাটা হয়ে যাবে, হবে। আর অপশান কি পড়ে আছে? অপশান তো এটাই পড়ে আছে, তাহলে তুমি বলতে পারবে যে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে? একইভাবে এই যে আগে যে অঙ্কগুলো করলাম সেগুলো কিন্তু পরীক্ষার আশায়, যে 1 নম্বর অঙ্কটা দেখো রেল গ্রুপ ডিতে এসছে, তারপরে এএসএম এসছে, তারপরে এই ইসিআরসি এক্সামে এসছে, এইসব। তারপরে এটা দেখো পিএসসির কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, ঠিক আছে? এবার 7 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 1 8 2 6 5 এর থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এটা একদমই ইজি, একটু টাইম লাগবে না। দেখো যদি এর থেকে 40 বিয়োগ করো শেষে তো 5 আসবে, আসবে তো। আর 4 বিয়োগ করছি, মানে 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? শেষে 25 আসবে, আসবে। এবার অন্যগুলো যদি বিয়োগ করো, দেখো এইটা কি আসবে? শেষে 5 আসবে। যদি 30 বিয়োগ করি তাহলে শেষে 5 আসবে, কিন্তু তার আগে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে শেষে 5 থাকলে তার আগে অবশ্যই 2 থাকতে হবে। এবার দেখো একমাত্র 40 বিয়োগ করলেই এই শেষে 2 আর 5 আসে, তাই না? এদের একটাকেও বিয়োগ করলে তুমি শেষে এই 25 পাবে না, তাই না? তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। কত সহজভাবে হচ্ছে দেখো। এবার দেখো 8 নম্বর অঙ্কটা তোমাদের একটু খেয়াল রেখে করতে হবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? দেখো একটা ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 ক ছাপা হলো, তাহলে ক এর মান লেখো। তাহলে একটা ডিজিট এরকম আছে 150062 ক। এবার দেখো ক এর মান মনে করো 4 ধরে নিলাম, ক এর মান 4 ধরে নিলাম। তাহলে দেখো শেষে 4 আছে, 4-এর আগে সবসময় জোড় সংখ্যা হয়, দেখো এখানে জোড়ও আছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে, আমি এখনও জানি না, এটা আমরা রাখছি। এবার যদি 5 বসাই তাহলে দেখো কি হয়? 1500625। তাহলে দেখো এটা 5 আছে আর তার আগে 2 আছে, তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ হতে পারে, তাই না? এখান থেকে আমরা সরাসরি এখনও বুঝতে পারছি না। এবার এদের ডিজিট সাম করতে হবে, তাও যদি না হয় তাহলে আমাদের বর্গমূল করতে হবে। এবার দেখো এবার অপশান সি যদি করি তাহলে কি হবে? 1500629, 9 দিয়ে কোনো সংখ্যা শেষ হতেই পারে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতেও পারে, এটা বোঝা যাচ্ছে না। এবার যদি 6 বসাই তাহলে কি হবে? 1500626। দেখো এই অপশানটা আমরা সরাসরি কাটতে পারছি, কারণ 6-এর আগে সবসময় বিজোড় সংখ্যা হয়, এটা তো জোড় আছে, তাহলে এই অপশান ডি কাটা হয়ে গেল, ঠিক। এবার আমরা কি করব? এবার নেক্সট স্টেপে যাব, আমরা ডিজিট সাম করব। দেখো এদের যদি যোগ করি তাহলে কত হবে? 5 আর 1 6, 6 6 12, 2 14, 4 18। তাহলে এদের যদি আবার যোগ করি তাহলে কত পাবো? 9 পাবো। তাহলে এর ডিজিট সাম 9, তার মানে পূর্ণবর্গ হতে পারে, এটা পূর্ণবর্গ হতে পারে। তাহলে এখনও এটাকে বাদ দিতে পারিনি। এবার পরের অপশান দেখছি, 5 আর 1 6, 6 6 12, 12 2 14, 14 আর 5 19, তাই তো? 14 14 5 19,
তাহলে 19, এটাকে যদি আবার যোগ করি তাহলে 10, এটাকে যদি আবার যোগ করি তাহলে কত হবে 1। তাহলে এর ডিজিট সাম হচ্ছে 1, এটাও পূর্ণবর্গ হতে পারে। আমরা কি জানি ডিজিট সাম যদি 2, 3, 5, 6, 8 হয় তাহলে সেই সংখ্যা পূর্ণবর্গ হবে না, কিন্তু এটা তো 1 এসছে, তাহলে এটাও পূর্ণবর্গ হতে পারে। এবার এই অপশানটা দেখব, 5 আর 1 6, 6 6 12, 12 দিয়ে 14, তাই তো 14 আর 9 23। তা দেখো এদের ডিজিট সাম হচ্ছে 23, এবার এদের যদি যোগ করি তাহলে 5, দেখো ডিজিট সাম 5 চলে এসছে, তার মানে এই সংখ্যাটা কোনোদিন পূর্ণবর্গ হবে না। তাহলে এই সি অপশানও আমরা কাটতে পারছি। বুঝতে পারছো সবাই? এবার তোমরা বলবে যে আমি কোনটা অ্যান্সার করব, এইটা অ্যান্সার করব না এইটা অ্যান্সার করব। এখানে তোমাদের বর্গমূল করতেই হবে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু দেয় যেখানে তোমাদের বর্গমূল করতেই হবে। তাহলে বর্গমূলের বেসিক বর্গমূলের নিয়মে আমরা করব বর্গমূল। দেখো সংখ্যাটা আমরা আগে অপশান বি করব, কারণ শেষে 5 আছে। দেখো তোমরা দেখতেই পাবে কেন অপশান বি করছি। 1500625 হলো। এই বর্গমূলের নিয়ম কি? বর্গমূলের নিয়ম হচ্ছে ডান দিক থেকে জোরে জোরে করে যেতে হয়, 2 2। এবার 1 আছে, কত হবে 1 1 কে 1, তাহলে এখানে কত আসবে? এবার এই 1-এর যে দ্বিগুণ সেটা এখানে বসবে 2। এবার দেখো 5 0 নামবে, তাই তো? এবার কতবার যাবে? এবার দেখবে 2 বার যাবে। নিয়ম কি? সাইডে যদি নাও তাহলে নিচেও দিতে হবে, তাহলে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, তাহলে 2 বার গেলে এখানেও 2 দিতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 44, বিয়োগ করলে 6। এবার আবার 2 ঘর নামবে, 0 6 নামবে। এবার 12-র দ্বিগুণ আবার এখানে বসবে, কত 24। এবার কতবার যাবে? দেখবে তোমরা 2 বার যায়, এটা 2 বার গেলে কি হবে? এটা 2 বার গেলে এখানেও 2 বার দিতে হবে, তাই 2 বার গেলে এখানে কি হবে 4 8 4। এবার যদি বিয়োগ করো কত হবে? বিয়োগ করলে দেখবে এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 1। এবার আবার 2 ঘর নামবে, 2 5 নামলো। এবার এর যে দ্বিগুণ সেটা আবার এখানে বসবে, তাই তো? এর দ্বিগুণ কত? 244। এবার দেখো শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে চেক করতে যাই তাহলে একমাত্র 5ই আসবে আমার পাশে। তাহলে এটা গুণ করাটা সোজা, তার জন্য আমরা 5 ধরে এই অপশানটা আগে করলাম। সাইডে 5 রইলে নিচেও 5 নিতে হবে। তাহলে 5 5 25, 2 4 5 20, 2 হাতে 2, আর 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 5 10 2 12। তা দেখো এটা যদি 5 বার যায়, এটা যদি 5 বার যায়, এখানেও তাহলে 5 বসবে, তাহলে এটা কত যাবে 1 2 2 2 5। তার মানে এই সংখ্যাটার বর্গমূল করা যাচ্ছে। এই সংখ্যাটার বর্গমূল কত? 1 2 2 5। তার মানে এটাই আমার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবেও কিন্তু পরীক্ষার খাতায় আমাদের সমাধান করতে হতে পারে। ঠিক আছে? আজকে আমরা যে অঙ্কগুলো করলাম সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর যারা পুরো ভিডিও দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই পরীক্ষায় এই ধরনের অঙ্ক একটা পাবে এবং অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, আর এই রকম ভিডিও আরও পেতে, মানে সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো।